নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্য দর্শন জ্যোতিষ কথা লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও আপনাদের টেলিভিশন পর্দার সামনে যে মানুষটিকে আমরা এনে উপস্থিত করেছি তিনি হচ্ছেন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, খোড়াতন্ত্রবিদ, হস্তরেখাবিদ, অ্যাস্ট্রো বাস্তু বিশেষজ্ঞ, রেইকি হিলার এবং টার্কো কার্ড রিডার এবং জ্যোতিষ সাগর এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বিশেষজ্ঞ শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব স্যারের সাথে পেরিয়ে এসেছি আপনারা প্রত্যেকটাই দেখেছেন। প্রত্যেকটা পর্ব থেকে কিন্তু স্যার আমাদের প্রত্যেককে শেখাচ্ছেন কিভাবে আমরা জীবনকে আরেকটু বেটার ভাবে নিয়ে যেতে পারি কিংবা এগিয়ে নিয়ে যেতে পারি। দেখুন, আমরা তো প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে কিন্তু একটা বাস্তব সত্য, সেটা হচ্ছে যে বিপদ কখন কিভাবে আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আসলে আমাদের কিন্তু একটা নির্ভরযোগ্য হাতের প্রয়োজন। তিনিই হচ্ছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা দাদাকে স্বাগত জানিয়ে নিচ্ছি, শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। স্যার অনেক অনেক স্বাগত আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, অনেক মানুষই জানতে চাইছেন যে এখন তো একটা পরিস্থিতি এমন যাচ্ছে, মানুষের কখন বিপদ আসছে কিংবা কখন সে সুস্থ কিংবা কখন সে অসুস্থ এইটা বুঝে উঠতে পারছেন না অনেক মানুষই। মানে আজকে হয়তো দেখতে পাচ্ছেন সেই মানুষটা হেঁটে চলে বেড়াচ্ছেন, কালকেই হয়তো দেখা গেল তার মৃত্যু হয়েছে, সে যে কোনো কারণেই হোক। এই যে অকাল মৃত্যু স্যার মানুষের জীবনে যে কখন কোন সময় প্রতিফলিত হচ্ছে, এইটা কেন হচ্ছে যদি একটু দর্শকদের আজকে বলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করেছে এটা। এই অকাল মৃত্যুর যে ভাবটাকে আমরা বিচার করি সেটা অষ্টম ভাব, তার সাথে লগ্ন ভাবের কানেকশন। আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি আমার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও আমি আলোচনা করে এসেছি। মেডিকেল অ্যাস্ট্রোলজির মতেও আয়ু স্থানটা এবং তার সাথে রোগবালাইয়ের স্থানটাকে দেখতে হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিতে, এবং তার সাথে দেখতে হচ্ছে এই অষ্টম ভাব, অর্থাৎ অষ্টম ভাব হচ্ছে নিধন ভাব। অকাল মৃত্যুর জায়গাটা অষ্টম ভাব থেকে কেন কানেক্টেড, যদি দেখা যায় যে লগ্নপতি কোনো কারণবশত মারক আর বাধক গ্রহের সাথে কানেক্টেড হলো এবং অষ্টমপতির দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো বয়সে একটা অকাল মৃত্যু দিতে পারে, যে কোনো বয়সে দিতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বর্তমান সময় আমাদের প্রথম কথা হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, আর এই যে লগ্নভাবের সঙ্গে আমাদের চলে এসেছিল যে অষ্টম ভাব মারক বাধক গ্রহ। কিন্তু এখন আমি একটা জিনিস দেখছি যে আর একটা আমাকে নতুন এক্ষেত্রে একটা সংযোজন আমি করেছি, সেটা হচ্ছে পঞ্চম, চতুর্থ আর পঞ্চম ভাব। কেন? চতুর্থ ভাব থেকে মন, পঞ্চম ভাব হচ্ছে মনের বিকাশ, বহির্প্রকাশ। পঞ্চম ভাব অর্থাৎ মন, মানসিক দিক থেকে আমরা বেশিরভাগ সময় কিছু না কিছু টার্গেটের পেছনে করছি। সেই টার্গেটের পেছনে দৌড়াতে গিয়ে আমরা আমাদের শরীরের প্রতি কিছু না কিছু অবিচার করে বসছি। তারপর দেখা যাচ্ছে গৃহে অশান্তি, চতুর্থ ভাব থেকে গৃহভাবটাকে বোঝায়, গৃহে অশান্তি। এই যে গৃহে অশান্তি, এই গৃহে অশান্তি মানসিক দিক থেকে নানানভাবে বিভ্রান্তকর অবস্থা। সুতরাং একটা মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেসের সিচুয়েশন সৃষ্টি করছে। এই যে মেন্টাল স্ট্রেসটা যে আসছে, এই মেন্টাল স্ট্রেস থেকে কিন্তু একটা মৃত্যুর দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। কি হচ্ছে? প্রয়োজনাতিরিক্ত মেডিসিন আমরা খাচ্ছি, প্রয়োজনাতিরিক্ত মেন্টাল স্ট্রেস আমরা নিচ্ছি। সেই স্ট্রেসটা নেওয়ার ফলে প্রেশার ফ্লাকচুয়েট করছে। মানে মেডিকেল প্লাস অ্যাস্ট্রোলজি দুটোই কিন্তু এখন অঙ্গাঙ্গিকভাবে এই জায়গায় এসে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। এবার মরে যাচ্ছে কারা? যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জন্মকালীন লগ্নপতি খুব দুর্বল, অর্থাৎ লগ্নপতি দেখা যাচ্ছে অষ্টম ভাবে অবস্থিত, সেক্ষেত্রে শুভ গ্রহের কোনো দৃষ্টি নেই, বা লগ্নপতি অষ্টমপতির নক্ষত্রে অবস্থিত, কিংবা দেখা যাচ্ছে যে অষ্টমপতি লগ্নপতি যুক্ত হয়ে দ্বাদশে অবস্থিত। এই রকম ক্ষেত্রে কিন্তু মৃত্যুটা দিয়ে দিচ্ছে। সেই অষ্টম দ্বাদশ দশা চলতে হবে, অন্তর্দশা চলতে হবে। তাহলে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদেরকে বেরিয়ে আসার অনেকগুলো রাস্তা কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র নিয়মে বলা আছে। যেরকম আয়ুর বৃদ্ধির জন্য বলা আছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আর যদি আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র সবসময় যদি প্রয়োগ জায়গায় হতো, তাহলে লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র কেন আবিষ্কার হয়েছে বা লঘু মৃত্যুঞ্জয় মন্ত্রের কেন প্রয়োগ করা হয়? তাহলে কোথায় মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করব, কোথায় লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র প্রয়োগ করব, সেটা কিন্তু লগ্নপতির অবস্থান আর অষ্টমপতি বলবে। এবং সেই জাতক বা জাতিকা যে অসুস্থ, তার আরাধ্য দেবী বা দেবতা কে, সেই বিচার থেকে কিন্তু পাওয়া যাবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে জ্যোতিষ নিয়মে
শাস্ত্রীয় বিধানে যদি ফাঁড়া থাকে, সেই ফাঁড়াকে বা দৃষ্টিযোগকে কিন্তু কাটানোর বিধানও শাস্ত্র দেওয়া রয়েছে। কিন্তু এখন আমাদের মধ্যে মানে চাহিদার পরিমাণ অনেক বেশি, বৃহস্পতিকে ছেড়ে দিয়ে রাহুকে নিজের মধ্যে ভর করানো হচ্ছে, ভোগ প্রবণতা বেড়ে যাচ্ছে। বৃহস্পতি ভোগী গ্রহ নয়, জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি। তুমি যদি জানতে পারো, তুমি যদি বুঝতে পারো যে এই জিনিসটা খেলে তোমার শরীরে ক্ষতি করবে, তুমি কি জেনে শুনে খাবে? খাবে না। কিন্তু তুমি সেই জিনিস খাচ্ছ। কিছু নেশার জিনিস আছে। নেশার সাথে আমরা ইকোনমিক্সে পড়াশোনা করেছিলাম যে নেশার সঙ্গে উপযোগিতার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ওটা আমাদের উপযোগিতার মধ্যে পড়েছে, ইউটিলিটিস এর মধ্যে পড়ে যাচ্ছে। মানে কিরকম ইউটিলিটিস তো খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ইকোনমিক্যালি ওটাকে যদি আমি অ্যানালাইজ করি, সেই ওয়ার্ডটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেটা সংক্ষিপ্ত আকারে যদি আমি প্রেজেন্টেশন করি, তা এইরকম একটি বিশ্রী একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা ছেলে সে এখনো চাকরি পায়নি, কিছুই কর্ম করে না, অথচ সে একটি দুচাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে খুব আরামসে। কি করে সে দুচাকাটা কিনলো, সেই দুচাকায় জ্বালানি সে কিভাবে চালাচ্ছে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন এই জায়গাটা। স্যার, আমরা প্রত্যেকেই জানি আপনি তো একজন মেডিকেল অ্যাস্ট্রোলজি এক্সপার্ট, তো আর একটা বিষয় ভীষণ জানার ইচ্ছা, মানে অনেক মানুষই জানতে চাইছেন, জন্ম ছক থেকে কি কোনো রকমে বোঝা যায় যে মানুষটি কোন পর্যায়ে গিয়ে কিংবা কোন বয়সে গিয়ে একটা মারণ ব্যাধিতে আক্রান্ত হবে? ছকটাই তো মেন। এর আগেও আমি জন্ম ছককে সেইভাবে অ্যানালাইজ করেছি যেভাবে একটি এক্সরে প্লেটকে অ্যানালাইজ করা হয়। ডাক্তার বুঝতে পারছে যে রোগীটি গেছে, প্রচন্ড পড়ে যাওয়ার পর প্রচন্ড হাড়ের যন্ত্রণা, থাকতে পারছে না, ফুলে গেছে, বুঝতে পারছে ওখানে হাড়টা ভেঙেছে। ডাক্তারবাবু তবুও বলছে কি 100% ট্রিটমেন্টটা করার জন্য বলছে তুমি এই পজিশনটা এক্সরে করে নিয়ে আসো। এক্স্যাক্টলি কোন লোকেশনটাই ভেঙেছে, কতটা ভেঙেছে সেটাকে দেখার জন্য ডাক্তারবাবু এক্সরে করতে দিচ্ছে। তাহলে আমার কাছেও সেই এক্সরে প্লেটের মতন হচ্ছে এই জন্মছকটা। এই জন্মছকে একটু আগেই বললাম যে গ্রহ সন্নিবেশ, গ্রহ স্থাপন যে জায়গাটায় হয়ে রয়েছে জন্মকালীন, আপনার জন্মকালীন সময়ে নক্ষত্র এবং গ্রহ সন্নিবেশ বলে দেবে আপনার বিপদ কোথায় আছে। এই বিপদটা প্রেডিক্ট করার জন্যই জ্যোতিষীদের দ্বারস্থ হতে হয়। সেই জন্য একজন জ্যোতিষী পারবে যে এই রকম সময় একটি বিপদ আছে, সেই বিপদটাকে কাটিয়ে উঠুন, সেই বিপদটার জন্য এই রকম কিছু ব্যবস্থা গ্রহণ করুন। যেমন আমি একটা উদাহরণ তোমায় বোঝাই, তুমি তো আয়ুস্থান নিয়ে বললে বা মেডিকেল অ্যাস্ট্রোলজির কথা বললে, আমি একটা কথা বলি, এটা ব্যবসার কথায় আসি। এই মাস দেড়েক আগে পুরুলিয়ার চেম্বারে আমার একজন ভদ্রলোক এসেছেন, তো বলছে স্যার আমার ব্যবসার কিছুতেই ডেভেলপমেন্ট হচ্ছে না, কোনোভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না, কিন্তু আমি খুব ভালো বহাল তবিয়াতে এতদিন ধরে ব্যবসা করেছি, গত দেখা যাচ্ছে যে 8-9 মাস থেকে আমি পড়তে থাকছি। বললাম আচ্ছা, পুরুলিয়াতে দীর্ঘ প্রায় আমার 15 বছরের চেম্বার, আমার পুরুলিয়া আমার নামে চলে, নামের রণজিৎ শাস্ত্রী কখন আসছে, রণজিৎ দা কখন আসছে, এরকম ভাবে সবাই ফোন করে যে নামে চলে পুরুলিয়ার। তো এবার সেই জায়গাটা কি হচ্ছে যে আমি যখন চেক করছি ওনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে, দেখছি কি হরোস্কোপ খুব ভালো, দশমপতির অবস্থা, দশমে রবি বুধ বসে রয়েছে, খুব ভালো, ব্যবসা যোগ দিচ্ছে, সপ্তমপতির কানেকশনের সঙ্গে দশমপতি কানেক্টেড হয়ে গেছে, খুব ভালো, 7.5 শনির ঢাইয়া, কোনো কিছু নেই। দশা অন্তর্দশা দেখছি, একদম দশার অন্তর্দশা দেখছি একটি উপচয় গ্রহের দশা পাচ্ছে। হ্যাঁ, একটু ফোনে থাকুন, উপচয়, একটু ফোনে থাকুন দাদা, স্যার বলছেন। উপচয় গ্রহের দশা চলাকালীন অবস্থায় দেখা যাচ্ছে যে তার রোজগার বৃদ্ধি হবার কথা, কিন্তু সেক্ষেত্রে রোজগার বৃদ্ধি হচ্ছে না। কেন হচ্ছে না? খুব চিন্তার ব্যাপার। নানান দিক থেকে, অ্যাঙ্গেল থেকে বিচার করার পর একটা সিদ্ধান্ত আসলাম, সেই সিদ্ধান্তটা বলছি। তার আগে যে ফোনে আছে একটু তার কথাটাও শুনে নি, অনেকক্ষণ ব্যাচেরই ফোনে আছে। নমস্কার, কে বলছেন? আমি বাবুল সরকার বলছি বাংলাদেশ থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে বলছি। আমরা যখন জন্ম হয়েছি, আমাদের তো বাড়িতে জন্ম হয়েছে। হ্যাঁ হয়েছে। কোনো নাই, তার জন্ম সার্টিফিকেট কোথাতে পাবো? তার জন্ম সার্টিফিকেট কোথা থেকে পাবেন? ভেরি গুড। কি করে পাবো? ঠিক কোশ্চেন করেছেন। আমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাকে, হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি। যখন জন্ম হয়েছিল আপনার,
ঠিক আছে, তখন নিশ্চয়ই বাড়িতে আপনার মায়ের বা বাবার বাইরেও আরো আশেপাশের কোনো লোক ছিল, সেই সময় মার্কিং ক্যালেন্ডারে করা হয়। আমার কথাটা শুনবেন, তারপর উত্তর দেবেন। ক্যালেন্ডারে মার্কিং হয়, যদি ক্যালেন্ডার মার্কিং না থাকে বা কোনো পুরনো পঞ্জিকা, এগুলো বেসিক্যালি আমি দেখে এসেছি পুরুলিয়া বাঁকুড়া চেম্বারে, তারা যখন তার ছেলে বা একজন সিনিয়র মানুষের জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে পারে না, তখন পঞ্জিকা সাথে করে নিয়ে আসে, ওই 10 টাকা ছোটি পঞ্জিকাগুলো, যে এই তারিখের সময় জন্ম হয়েছিল। যদি ওরকম তথ্য না পান, বার্থ টাইম রেকটিফিকেশন প্লাস হোরাতন্ত্র দুটোর মাধ্যমে হঠাৎ গণনা, আপনার সমস্যা আর তার সমাধান, হোরাতন্ত্র নিয়মে গণনা আছে, তার জন্য সরাসরি চেম্বারে যে কোনো জ্যোতিষী যারা পারে এই পদ্ধতিটা, তাদের সঙ্গে দেখা করবেন। আর যদি মনে হয় আমাকে এই প্রশ্ন আমার সঙ্গেই দেখা করতে হবে, তাহলে যেখানেই থাকুন না কেন বুকিং নম্বরে ফোন করে আমার চেম্বারে এসে দেখা করবেন। অবশ্যই আপনার সমাধান থেকে বের করে দেওয়া যাবে, সমাধান করে দেওয়া যাবে, প্রতিকার। আপনার চেম্বারটা কোথায়? আপনি কোথা থেকে বলছেন, আগে জায়গাটার নাম বলুন তো। যাদবপুর থেকে বলছেন। কলকাতার হাতিবাগানে আমার চেম্বার আছে, টিভি স্ক্রিনে দেওয়া যে বুকিং নাম্বারটা দেখতে পাচ্ছেন 9874110320, এই নম্বরে ফোন করে কলকাতার চেম্বারে আসুন। জন্ম তারিখ সময় না হলেও হোরাতন্ত্র নিয়মে গণনা করা যাবে, 100% ভাবে সমাধান করা যায়। একদম একদম একটু বিস্তারিত ভালো জানতে থাকুন, অবশ্যই ভালো নিচে যে থাকুন। বুকিং নাম্বার অনেকে এরকম প্রবলেম ফেস করে যে সঠিক জন্ম তারিখ সময় জানে না এক্স্যাক্টলি। তাহলে আমার এই যাদবপুর থেকে প্রশ্ন করা ভদ্রলোককেই, উনি এখনো টিভিতে অনুষ্ঠান দেখছে, ওনাকেই আমার প্রশ্ন, আপনি এতদিন রণজিৎ শাস্ত্রীর অনুষ্ঠান দেখছেন, ফোন করেননি, আজকে ফোন করেছেন, কেন করেছেন? আপনি বলবেন আমি আমার প্রয়োজনে করেছি, আর আমি বলবো না, আপনি আপনার প্রয়োজনে করেননি, আপনাকে গ্রহ ফোন করিয়েছে। এতদিনও তো ফোনটা আপনার হাতেই ছিল, তখন কেন করেননি? এর একটা স্পেশাল খুব গুপ্ত একটি গণনা পদ্ধতি রয়েছে, যাদের আগেকার দিনের মানুষের জন্ম তারিখ সময় সঠিকভাবে থাকতো না, তাহলে কি তাদের ভাগ্য ছিল না? যাদের অ্যাক্সিডেন্টে হাত কেটে বাদ হয়ে গেছে, তাদের তো হৃদয় রেখা, আয়ু রেখা, শিরোরেখা সব বাদ হয়ে গেছে, তাহলে কি তার ভাগ্য বাদ হয়ে গেল? সুতরাং না, এক্ষেত্রেই হচ্ছে জ্যোতিষীর মুন্সিয়ানা, এক্ষেত্রেই হচ্ছে জ্যোতিষ বিদ্যার ফলকারী প্রয়োগ। জ্যোতিষ বিদ্যার একটি অংশ হচ্ছে গণিত বিদ্যার, একটি অংশ হচ্ছে ফলিত বিদ্যা। এই ফলিত বিদ্যার প্রয়োগটা কিন্তু খুব আদিকাল থেকে হয়ে এসছে। সুতরাং যাদের জন্ম তারিখ নেই, নির্দ্বিধায় যোগাযোগ করতে হবে আমার চেম্বারে, আমি তাদের ক্ষেত্রে একদম সলিউশন বলে দেবো, কিচ্ছু চিন্তার কারণ নেই। কিন্তু প্রত্যেকটা সময় বলছেন যে সব মানুষগুলো সত্যি সত্যি চাইছেন যে নিজের এবং নিজের ভাগ্যের পরিবর্তন করবেন, এবং যারা কিন্তু চাইছেন যে নিজের জন্ম তারিখ, জন্ম সাল, জন্ম সময় নেই, তারাও নিজের ভাগ্য পরিবর্তন করবেন, অবশ্যই কিন্তু তারা যোগাযোগ করতে পারেন 9874110320 নম্বরে, এছাড়া 8276853043 নম্বরে। এই দুটো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। স্যার কিন্তু যাদের সঠিক জন্ম তারিখ, সাল, সময় নেই, শুধুমাত্র তাদের জন্য, একমাত্র তাদের জন্যই স্যার কিন্তু হোরাতন্ত্র এবং বিটিআর রুলিং প্ল্যানেট পদ্ধতির মাধ্যমে আপনাদের যে কোনো সমস্যার পূর্ণ সমাধান কিন্তু একমাত্র স্যারই করতে পারবেন। তার জন্যই কিন্তু রণজিৎ শাস্ত্রী আদি স্যার কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন যে যাদের জন্ম তারিখ আছে তারা তো নিশ্চয়ই জীবনে উন্নতি করুন, কিংবা যাদের নেই তারাও জীবনে উন্নতি করুক, প্রত্যেকটা মানুষ যাতে জীবনে এগিয়ে যেতে পারে, তার জন্যই কিন্তু রণজিৎ শাস্ত্রী আদি প্রত্যেকটা মুহূর্তে একদম একদম। তাহলে কি তাদের ভাগ্য নেই? তারা কি কারবার করবে না? তারা কি ব্যবসা করবে না? অনেক মানুষ আছে দেখা যাচ্ছে যে তারা খুব অসুস্থতায় ভুগছে, জন্ম তারিখ সময় তাদের নেই। এই যে অসুস্থতায় ভুগছে, এই অসুস্থতা ভোগার জন্য দেখতে পাচ্ছি, হয়তো আমি রুলিং প্ল্যানেটস থিওরি অ্যাপ্লাই করলাম, হোরাতন্ত্রের ব্যাপারটা অ্যাপ্লাই করে আমি দেখলাম যে তার এমন কিছু একটা পরিস্থিতি চলছে, যে সময় একটা সামান্য কিছু প্রতিকার বললাম যে এরকম প্রতিকার করুন, এই সিস্টেমে চলুন, হয়ে যাবে। যেটা বলছিলাম ঘটনাটা, যে সেই ভদ্রলোককে তো দেখলাম সময় টময় উপচয় অধিপতির গ্রহ দশা চলছে, তার মতো উপচয় অধিপতি তো কিছু রোজগার দেবে। তো দেখে লাস্টে বাধ্য হলাম আমি তাকে বলতে, মানে সংখ্যা তত্ত্ব কতটা ইম্পর্টেন্ট। এই যে আমাদের বার্থ টাইমিং, ডেট, যে জন্ম হয়, সেই জন্মের সঙ্গে একটা সংখ্যা তত্ত্বের ঠিক কানেকশন সবকিছুতে থাকে। সমস্ত গ্রহ এক একটা সংখ্যার অধিপতি হয়। এবার তুমি সেই সংখ্যার অবমাননা করছো, মানে সেই গ্রহটির অবমাননা করছো। এবার সেক্ষেত্রে দেখা গেল তার ফোন নাম্বার, আমি বললাম আপনি আপনার কিসে বেশি, এখন তো বেসিক্যালি সব ট্রানজাকশন অনলাইনে হচ্ছে, আপনার ব্যাংকিং অ্যাকাউন্টে রেজিস্টার্ড নাম্বার, ফোন নাম্বারটা একটা কাগজে লিখে দিন। উনি কাগজে যখন লিখে দিচ্ছে, তখন দেখছি ওনার নাম্বারটি হচ্ছে ওনার যে ডেস্টিনি নাম্বার, সেই ডেস্টিনি নাম্বারের এগেইনস্ট। ডেস্টিনি নাম্বারের এগেইনস্টে যদি নাম্বার হয়, হ্যাঁ একটু ফোনে থাকুন, কোনো একটি ফোন নাম্বার
কোনো একজন ব্যবসাদারের ক্ষেত্রে, এটা ব্যবসাদারের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, আমি প্র্যাকটিক্যাল এটা ফিল্ডে দেখেছি বলেই বলছি। হ্যাঁ, একটু ফোনে থাকতে বলছি, একটু ফোনে শুনতে হবে, টিভিতে শুনতে হবে, ফোনেও থাকতে হবে। হ্যাঁ, আমি তো আছি উত্তর করার জন্য, কিন্তু যেগুলো বলছি সেগুলোকে একটু শোনার চেষ্টা করুন, তাহলে আপনাদেরই উপকার হবে। যে কোনো ব্যবসাদারের ক্ষেত্রে দেখা গেছে তার ট্রানজাকশন নাম্বার খুব ইম্পর্টেন্ট, তার রিসিভ করবে না এখন ফোন, যতক্ষণ না আমার কথা শেষ হবে ফোন রিসিভ করবে না, বুকিং নাম্বারে ফোন করুক। যে কোনো ব্যবসাদারের ক্ষেত্রে তার ট্রানজাকশন, এই কথাগুলো আমার কাছে আসে যে স্যার একটুখানি এগুলো যদি আলোচনা করেন তো ভালো হয়, আমরা কিছুটা জানতে পারি নিজেদের সম্বন্ধে। নাম্বার দু ধরনের, ফার্স্ট যে নাম্বারটা আপনার জন্ম, ধরুন আপনার জন্ম নাম্বার হচ্ছে 7, 7 হচ্ছে কিসের নাম্বার? কেতুর নাম্বার। সুতরাং কেতু হচ্ছে আপনার ড্রাইভার নাম্বার। একটা বাসকে চালাতে গেলেও সামনে যেমন ড্রাইভার বসে থাকে, কেতু হচ্ছে ফার্স্ট নাম্বার, আপনার ড্রাইভার নাম্বার। আর পুরো টোটাল নাম্বারটাকে যদি যোগ করি, সেই নাম্বারে যোগ করার পরে যে নাম্বারটা আমার পাওয়া যাচ্ছে, তো সেটা থেকে পাওয়া যাচ্ছে আমার কন্ডাক্টর নাম্বার। অর্থাৎ একটা ড্রাইভার একটা কন্ডাক্টর দুটো মিলে কিন্তু একটা বাসের পরিকাঠামোটাকে পূর্ণ গঠন করে। তো এই যে কন্ডাক্টর নাম্বারের সঙ্গে যদি ড্রাইভার নাম্বারের এগেইনস্ট হয়, অর্থাৎ আপনার ড্রাইভার, কন্ডাক্টর বলছে গাড়িটা থামাও, প্যাসেঞ্জার তুলবো, ড্রাইভার বলছে গাড়িটা টেনে নিয়ে চলে যাই, আমার ডিউটি শেষ, তাহলে কি হবে? কন্ট্রাক্টর সেল দিতে পারছে না, তার ফলে দেখা যাবে যে কন্ট্রাক্টরের ইমপ্রুভমেন্টটা হচ্ছে না চাকরির। তাহলে ড্রাইভার নাম্বার আর কন্ট্রাক্টর নাম্বার যদি দুটো নাম্বার কোনো কারণবশত এনিমি নাম্বার হয়ে থাকে বার্থ চার্টে, তাহলে সেটা দেখা যাবে কিছু রেকটিফাইয়ের প্রয়োজন। যতই আপনার ভাগ্যপতি কেন্দ্রে থাক আর কোণে থাক, যত বড়ই রাজযোগ থাক, দেখবেন পেলেন একটুখানি, রাজযোগ যেহেতু আছে, রাজযোগ তার ফল দেবে। কখনোই জ্যোতিষশাস্ত্র অনুপাতে রাজযোগ থাকলে যে ফল পাবেন না তা হতে পারে না, রাজযোগ তার ফল অবশ্যই দেবে। কিন্তু যেহেতু দেখা গেল আপনার নামের বানানটায় কোনো একটা শব্দর জন্য, কোনো একটা অক্ষরের জন্য ড্রাইভার নাম্বার আর কন্ট্রাক্টর নাম্বার একটা চুক্তি ঘটেছে, ঠিক আছে? তো সেই জন্য আপনার গ্রোথটা আসছে না, বিজনেসের গ্রোথটা আসছে না। এটা আমি সেই জন্য ওখানে জিজ্ঞাসা করলাম যে আপনি আপনার ফোন নাম্বারটা দিন, যেটা আপনার রেজিস্টার্ড নাম্বার, যেটা ট্রানজাকশন। আরে ব্যবসাদার মানুষ, আমাকে চেনার দরকার নেই, তাকে চেনার দরকার নেই, সে বলে আমার ব্যাংকে টাকা ঢুকলেই হলো, আমি রোটেশনটা করাতে পারলেই হলো টাকার। তো স্বাভাবিক যখন নাম্বারটা দিচ্ছে তখন তার দেখছে অষ্টমপতি গ্রহের নাম্বার সংখ্যা তত্ত্ব অনুপাতে। বললাম অসম্ভব, এতদিন ধরে আপনি কেন করে এসছেন সেটা বুঝুন। এতদিন ধরে যে দশাটা পেয়ে এসছেন আপনি, সেই দশা আপনাকে কিছু অর্থফল জোর জবস্তি দিয়ে দিয়েছে। এখন যে দশাটা চলছে সেটা এই আপনার এই ফোন নাম্বারে এগেনস্টের দশা, এগেনস্টের দশা। তাহলে করণীয় কি? আমি বললাম এই নাম্বার, ফোন নাম্বারটাকে আপনি পাল্টে একটা এই সংখ্যাযুক্ত ফোন নাম্বার আপনি সিম কালেক্ট করে আপনি জাস্ট ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে ওইটা থেকে আপনি অনলাইন ট্রানজাকশনের নাম্বার করে দিন। এই নাম্বারটা রাখুন, ছেড়ে দিতে হবে না। দীর্ঘ ধরুন আপনি 10 বছর 12 বছর ব্যবহার করছেন, এই নাম্বারটাকে আপনি রাখুন, ছেড়ে দেবেন না নাম্বারটা। কিন্তু আপনার বিজনেস পারপাসে আপনার দেখা যাচ্ছে যে দশমপতি, আপনার একাদশপতি এবং আপনার তার সাথে সাথে সপ্তমপতি, দশমস্ত গ্রহ, এই কানেকশনের গ্রহগুলোর নাম্বারে এই থেকে এইরকম এরকম দুটো নাম্বার দিয়ে দিলাম, এই দুটো নাম্বারের মধ্যে থেকে করুন। তো আমাকে উনি এই সঙ্গে সঙ্গে যেই বলা সেই কাজে, হয়তো ফিজ দিয়ে দেখাতে এসছে, এটা স্বাভাবিক। তার তো আমি রেমেডি যা দেওয়ার দিয়েছি, তারপরে এই নাম্বারটা বলেছি, সেটা তার উপরি পাবনা বললে দেখি একবার, কারণ দীর্ঘ 14 বছর 15 বছর আমি পুরুলিয়ায় চেম্বার করে এসেছি, সুতরাং কিছু তো রেপুটেশন আমার আছে। তো বললো ঠিক আছে স্যার, আমি তাহলে করে আপনাকে জানাবো। আমি বললাম আপনি করুন, আমাকে 7 দিনের মধ্যে জানাবেন। 7 দিন, বেশি না, 7 দিন, বিকজ আপনার টাইমিং খুব ভালো চলছে। খুব ভালো চলা সত্ত্বেও যে রোজগারটা হওয়া উচিত সেই রোজগারটা দেখতে পাচ্ছেন 50% হচ্ছে। সেই 50% রোজগারটা আমি হয়তো 100% আনতে পারবো কিনা এটা, কিন্তু 50 থেকে আমি ওটাকে 90 করে দেবো। নাম্বারটা চেঞ্জ করুন। নাম্বারটা চেঞ্জ করার পরে একটা বড় অর্ডার পেয়েছে, স্যার আমি একটা অর্ডার পেয়েছি স্যার, আমার এতদিনের কিছু দেনা ছিল, কিছু দেনার মধ্যে থেকে 30 থেকে 40% আমি রিমুভ করবো। ভালো, আপনি যে আমার পেছনে যে খরচাটা দিয়েছেন, ফিস দিয়েছেন, যে খরচাটা দিয়েছেন সেটা, হ্যাঁ স্যার কিছু মনে করবেন না, আমি এরপর যেদিনকে পুরুলিয়া আসবে একটু খবর দেবেন, আমি যাবো। ঠিক আছে, যেদিন আসবো সেদিনকে আমি খবর দেবো, কারণ আমার পুরুলিয়ার অনুষ্ঠান যারা দেখে দেখে বুকিং করে আসে, সেই রকম বুকিং শিডিউল অনুপাতে তাদেরকে সেইভাবে ইনফর্ম করে দেওয়া হয়। তো একটা ছোট্ট নাম্বার যদি বলে যে স্যার এই যে ছোট্ট নাম্বার, এই যে ছোট্ট নাম্বার আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে, তো কিরকম ভাবে আরেকটু যদি উদাহরণ দেন। দেখবেন জন্ম হয়েছে ছোটবেলায় একটা বাড়িতে, সেই বাড়ির নাম্বার একটা আলাদা ছিল, পিনকোড আলাদা ছিল। তো ওই নাম্বারের বাড়িটা ছেড়ে আপনি একটা খুব বড় ফ্ল্যাট কিনেছেন।
ফ্ল্যাটে আসার পর দেখছেন গ্রোথ কিছুতেই আসছে না। আপনি বাস্তুবিদকে ডেকেছেন, সে বলছে সবকিছুই ঠিক আছে, আমি আরো দুটো জিনিস দিচ্ছি, আমিও বাস্তুটা যেহেতু চেক করি, আমি আরো দুটো জিনিস দিচ্ছি, কিন্তু দুটো জিনিস যে দেওয়া হচ্ছে সেই দুটো জিনিস দেওয়ার পরেও দেখা যাচ্ছে কিছুটা গ্রোথ উঠছে না। কিন্তু যে কোনো জায়গায় বাস্তু যখনই আমি চেক করি, সঙ্গে সঙ্গে যারা যারা আমার অনুষ্ঠান দেখছে তারাও জানে, আমি কলকাতার মধ্যে অনেকগুলো বাড়ির বাস্তু দেখেছি। প্রথমেই বলি বাড়িটা কার নামে, বাড়িতে এখন আর্নিং পারসন কে, আর্নিং পারসন এখন কে বাড়িতে? না স্যার আমি। হ্যাঁ একটু লাইনে থাকুন। হ্যাঁ ফোনে যাই হোক, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, বলুন 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 বলুন। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন কে বলছেন? হ্যালো, ফোনে খুব ডিস্টার্ব করছে, যাই হোক। হ্যালো, যারা যারা ফোনে পেলেন না তারা বুকিং নম্বরে ফোন করুন। যেটা বলছিলাম যে বাড়ির নাম্বার ওর দেখা যায় ফার্স্ট হচ্ছে ড্রাইভার নাম্বার, কন্ট্রাক্টর নাম্বার, তার থেকে ডেস্টিনি নাম্বার বের করা হয়, এবং চতুর্থপতি যে জাতক বাড়িতে বাবার সম্পত্তি, আমার বাড়ি আমার বাবার সম্পত্তি, আমার বাবার নামে আছে, বাবা জীবিত এখনো, আমার বাবার নামে আছে, কিন্তু ওই বাড়িতে আমি বসবাস করি, ওই বাড়ির এখন আর্নিং পারসন আমি, ঠিক? তাহলে বাড়ির অরাটাকে কার পজিটিভ করতে হবে? আমার পজিটিভ করতে হবে, যেন আমার রোজগারটা ঠিক হয়। আমার রোজগার ঠিক হলে আমার বৃদ্ধ বাবা মাকে আমি চালাতে পারবো, আমি দেখতে পারবো, আমার পরিবারকে আমি দেখতে পারবো। সুতরাং বাড়ি কার নামে সেটা ভেবে লাভ নেই, বাড়িতে কে বসবাস করছেন, আপনি বসবাস করছেন কিনা সেটা বলুন, এবং তার সাথে সাথে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিন। এবার অনেকে আমাকে একজন বললো যে স্যার আমি না আমার ওয়াইফের জন্য এই জায়গাটা করতে চাই, আমার তো একটা স্টেবল, উনি ব্যাংক ম্যানেজার একটা ব্যাংকে, আমি তো স্টেবল, আমার ওয়াইফের ডেভেলপমেন্টের জন্য। কোনো ব্যাপার না, আপনার ওয়াইফের চার্টটার অনুপাতে আমি বাড়ির সেইভাবে গ্রুমিংটাকে করে দেবো, সেইভাবে আপনার বাড়ির ডেভেলপমেন্টটাকে করার চেষ্টা করে, যেটা আপনার ওয়াইফের অরাটাকে আরো স্ট্রং করে, আপনার ওয়াইফের বিজনেসটা যেন বাড়ে। তাহলে অ্যাস্ট্রো বাস্তু নিয়মে বাড়িকেও অবধি নিজের মতন করা যায়, কিন্তু সেই বাড়ি তখন বাধা পেয়ে যায় যখন দেখা যায় বাড়ির গায়ে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা তোমার অ্যান্টি নাম্বার, বিকজ তোমার ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারছো না, তোমার বাড়িটাও চেঞ্জ করতে পারছো না। তাহলে তখন করতে হয় কি, যারা বাড়ি কেনার আগে আমার সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আমি বলি যে এই বাড়িটা কিনবেন না, এই নাম্বার আপনার স্যুট করবে না, কারণ এই বাড়িতে ঢোকার পর আপনার পতন অবধারিত। এবার সেই কথা 25% শোনে, 75% শোনে না, কারণ সস্তায় বাড়ি পেয়েছি, এখন বাড়ি পাওয়া যায় না। দাদার কথা কি বলছে, বাড়ি বন্ধন করে দেবো, অনেক বড় বড় তীর, অনেক বড় বড় অনেকে ডায়লগ দিয়ে রেখে দিয়েছে। সেই ডায়লগ দেওয়ার পরেও সে 5 থেকে 7 বছর পর সেই বাড়ি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। কেন? যদি ওই গ্রহে দশা অন্তর্দশা ঢুকে গেল এবং চতুর্থের দ্বাদশপতি অর্থাৎ তৃতীয় পতির কোনোভাবে কানেকশনে দশা অন্তর্দশা ঢুকে গেল, মানে সেই বাড়িতে আর সে থাকতে পারবে না, বিকজ সেই বাড়ি তখন আর তার শুট করবে না, বাধ্য হবে সে বাড়ি পরিবর্তন করতে। ঘটেছে অনেক মানুষের জীবনে, যারা যারা আমার অনুষ্ঠান দেখছে একবার ভেবে দেখুন কতজনের জীবনে ঘটেছে। তো এই রকম ভাবে যদি আমরা একটু সংখ্যা তত্ত্বর সঙ্গে সঙ্গে নিজেদের প্রপারলি জ্যোতিষের ধর্মটাকে যদি আমরা একটু মেনে চলি, তাহলে কিন্তু সমস্যায় পড়া থেকে বাঁচবো। এবং তার সঙ্গে যদি তন্ত্রোক্ত প্রয়োগগুলো করি, যে ছোট ছোট সমস্যাগুলো আছে সেগুলোকে পাশ কাটিয়ে আমরা যেতে পারবো। একদমই স্যার। স্যার কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে হয়তো স্যারকে পেলেন না ফোনে, তারা কিন্তু অবশ্যই রাত 10টা থেকে 10:30টার মধ্যে টিভিতে থাকা যে বুকিং নাম্বারটা যাচ্ছে 8276853040 নাম্বারে যদি ফোন করেন, অবশ্যই কিন্তু স্যার থাকলে অবশ্যই কিন্তু আপনার সমস্যার সমাধান করার অবশ্যই স্যার কিন্তু চেষ্টা করবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দূর থেকে স্যারের প্রোগ্রাম দেখছেন, অনেক মানুষই তো রয়েছেন হয়তো তারা আসতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই ভিডিও কল কিংবা অডিও কলের মাধ্যমে স্যারকে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে আপনারা পাঠাতে পারেন। স্যার কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের সকল সমস্যাগুলো সমাধান করার অবশ্যই চেষ্টা করবেন। তার জন্যই কিন্তু রণজিৎ শাস্ত্রী আদি। স্যার আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলকে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।